আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আপনাদের পদার্থবিজ্ঞান বইয়ের আজকে আমরা দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। গতি বা মোশন। এখানে দেখেন ভূমিকা কি লিখছে, এমন কিছু কি আছে যা স্থির, নড়াচড়া করে না। চারিদিকে তাকান, দেখবেন ছুটন্ত গাড়ি, চলন্ত সাইকেল, বাস, ট্রাক। ঠিক আছে, তারপর দেহের মধ্যে চলছে রক্ত প্রবাহ, শ্বাসযন্ত্র, ফুসফুস, হৃৎপিণ্ড সবগুলোই কাজ করে চলছে। ভাবছেন পড়ার টেবিলটা হয়তো স্থির, তাই কি? যে পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি সেই পৃথিবীটাও তো অবিরাম ঘুরতেছে, তাহলে টেবিলটাও ঘুরছে পৃথিবীর সাথে সাথে। একইভাবে গাছপালা, গ্রাম, শহর কিছুই থেমে নেই, সবই গতিশীল। আসলে বিশ্বে কোনো বস্তুই স্থির নয়, সব বস্তুই গতিশীল। এরপরেও আমরা স্থিতি এবং গতির কথা বলি, আসলে সেটা একটু পরে আমরা জানবো। সেটা হচ্ছে আপেক্ষিক গতি, আপেক্ষিক স্থিতি। পরম গতি, পরম স্থিতি বলে কিছুই নাই। সো আমরা এখন প্রথমে স্থিতি এবং গতি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। দেখো, রেস্ট অ্যান্ড মোশন। সময়ের পরিবর্তনের সাথে সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে সেটা হচ্ছে গতিশীল, আর এই গতির এই অবস্থাকে বলা হয় গতি। সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে এই বস্তুর দশাকে বলা হয় গতিশীল দশা, আর এই বস্তুর এই অবস্থাকে বলা হয় গতি। ঠিক আছে, এই যে পরিপার্শ্বিক শব্দটা বলছে এখানে, পরিপার্শ্বিক মানে হচ্ছে এখানে বলতেছে যে প্রসঙ্গ কাঠামো। পরিপার্শ্বিক মানে এখানে বুঝাইতে চাচ্ছে যে প্রসঙ্গ কাঠামো, আমরা যার সাপেক্ষে গতি বা স্থিতি মাপি। বিপরীতভাবে বস্তুটি যদি সময়ের সাথে স্থান পরিবর্তন না করে তাহলে তো সেটা হবে স্থিতি, আর স্থান পরিবর্তন করলে সেটা হবে গতি। সো এই সহজ জিনিসটা অবশ্যই বুঝতে পারছো। তো এখান থেকে অনেক সময় নং প্রশ্নে, অনুধাবনমূলক প্রশ্নে আসে যে প্রমাণ করো বা ব্যাখ্যা করো যে সকল গতি আপেক্ষিক, পরম স্থিতি বা পরম গতি বলে কিছুই নাই। সো এইটার ব্যাখ্যার জন্য তোমরা কি করতে পারো, এই যে আমি যতটুকু হাইলাইট করলাম এইখান থেকে শুরু করে এই সম্পূর্ণ অংশটুকু দিতে পারো, তাহলে পরিপূর্ণ উত্তরটা চলে আসবে। সো আমরা এই পুরো অংশটুকু এই প্রশ্নের উত্তরের জন্য দিতে পারি। পরম স্থিতি বা পরম গতি বলে কিছুই নেই, সকল গতি হচ্ছে আপেক্ষিক। এটা সহজে বোঝা যায়। ধরো তুমি কী করছো, তুমি বাস দিয়ে যাচ্ছ আর রাস্তায় একজন দাঁড়িয়ে আছে তোমার বন্ধু, তাহলে তোমাকে কি দেখবে? তোমাকে দেখবে যে গাড়ির মাধ্যমে চলে যাচ্ছ, তোমাকে গতিশীল তার কাছে মনে হবে। আবার তুমি কিন্তু তোমার বাসের অন্য যাত্রীর সাপেক্ষে স্থিতিশীল। আবার তুমি দেখবে যে তোমার বন্ধু পিছন দিকে অনেক বেগে চলে যাচ্ছে, কিন্তু আসলে সে কিন্তু ওইখানে দাঁড়িয়েই আছে। সো আসলে পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নাই, সবগুলোই হচ্ছে আপেক্ষিক। সো এটা এখান থেকে স্ক্রিনশট তুলে নাও। সো এরপরের টপিকটা তোমরা সবাই জানো যে টাইপস অফ মোশন বা গতির প্রকারভেদ, এগুলো বইতে দেখেছো। সো গতির বিভিন্ন প্রকারভেদ আমরা বইতে দেখেছি, সরলরৈখিক গতি। সো আমাদের যেটা দরকার হবে সংজ্ঞা প্লাস উদাহরণ। এই উদাহরণগুলো এমসিকিউতে আসে, আর সংজ্ঞা সৃজনশীলের কতে আসতে পারে, আবার খতেও আসতে পারে। সো সরলরৈখিক গতিটা দেখো, মসৃণ মেজের উপর গড়িয়ে দেওয়া মার্বেলের গতি। তারপর উপর থেকে ছেড়ে দেওয়া কোনো বস্তু, অর্থাৎ পড়ন্ত বস্তু। এই যে এইদিকে দেখো, খেয়াল করো, এখানে যে পড়ন্ত বস্তু দেখাচ্ছে এটা আপেল পড়ে যাচ্ছে নিচে, এটা কিন্তু সোজা নিচের দিকে নামতেছে। সো এটা হচ্ছে সরলরৈখিক গতি। সো সরলরৈখিক গতি কাকে বলে? যখন কোনো বস্তুর গতি সোজা সরলরেখা বরাবর ঘটে, সেটা হচ্ছে সরলরৈখিক গতি। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে পড়ন্ত বস্তু। ওকে, পরেরটা যাই আমরা। বক্ররৈখিক গতি, এটা আপনাদের বইতে নাই, সো এটা আমরা আপাতত বলতেছি না। এরপরে কি আছে? গুণন গতির এখানে সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। গুণন গতি হচ্ছে লাটিমের গতি। যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। যেমন গাড়ির চাকার গতিটা হচ্ছে ঘূর্ণন গতি, বৈদ্যুতিক পাখার গতি, এইগুলোও ঘূর্ণন গতি, এগুলো সবাই জানো। এরপর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গতিটা, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর, এখানে মনে রাখতে হবে যে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, ওই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর, তারপর একই দিক থেকে একইভাবে অতিক্রম করতে হবে, তাহলে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি বলার সময়, সংজ্ঞা দেওয়ার সময় অবশ্যই এই তিনটি কথা বলতে হবে।
এই তিনটি কিওয়ার্ড এখানে বলতে পারো। এই তিনটি কিওয়ার্ড না থাকলে তোমার আনসারটা পরিপূর্ণ না। সো পর্যাবৃত্ত গতি কি? কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, গ্রামোফোন রেকর্ডের গতি, এগুলো। তারপর ঘড়ির পেন্ডুলামের গতি, পিস্টনের গতি, দোলকের গতি, সবই হলো পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি বিভিন্ন ধরনের হতে পারে। পর্যাবৃত্ত গতি হতে পারে বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক। সো ফ্যানের পাখার উদাহরণটা নিতে পারো। ফ্যানের পাখা কিন্তু এটা নির্দিষ্ট পয়েন্টকে নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করে। সো এটা অবশ্যই পর্যাবৃত্ত গতি। তো একটা এমসিকিউ আসছিল বোর্ডে যে ফ্যানের সুইচ অফ করে দিলে ফ্যানের পাখার গতিটা কীরকম গতি হয়। তো ফ্যান যখন অন থাকে সুইচ, তখন সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, কারণ সে একটা নির্দিষ্ট পয়েন্টকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে পারে। কিন্তু ফ্যানের সুইচ যখন অফ করে দেওয়া হয় তখন দেখবা যে একটা পয়েন্টকে প্রথমে দ্রুত অতিক্রম করে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সে ধীর হয়ে যায়। সো সেটা তখন আর পর্যাবৃত্ত গতি থাকে না, সেটা হয়ে যায় ঘূর্ণন গতি। ওকে, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ গতিটা হচ্ছে দোলন গতি বা সিম্পল হারমোনিক মোশন, সরল স্পন্দন গতি, কত ধরনের নাম, বা স্পন্দন গতি অনেকে বলে। সো এইটা আবার কি? এইটার সংজ্ঞাটা এখান থেকে দিবা যে কোনো গতিশীল বস্তুর গতির অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যদি চলে তাহলে সেটা হচ্ছে দোলন গতি বা সরল স্পন্দন গতি। ঠিক আছে, উদাহরণটা হচ্ছে সবাই জানো, এটা হচ্ছে ঘড়ির দোলকের গতি, দোলনার গতি, এগুলো হইল দোলন গতি। সো এখানে দেখো এই যে একটা মেয়ে এখানে দোলনায় দুলতেছে, সো তার এই গতিটা হচ্ছে SHM বা সিম্পল হারমোনিক মোশন। কেন এটা? কারণ তার এই গতিপথের অর্ধেক সময় সে একদিকে, আবার আরেক অর্ধেক সময়। কেন এটা হচ্ছে দোলন গতি? কারণ তার গতিপথের অর্ধেক সময় সে একদিকে যাচ্ছে, আবার বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যাচ্ছে। সো এটা হচ্ছে দোলন গতি। সো এখান থেকে দুইটা এমসিকিউ আছে, এখানে সবাই সমাধান করার চেষ্টা করিও। চাইলে তোমরা কমেন্ট বক্সে এটার আনসার জানাতে পারো। সো এর পরের টপিকটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তোমরা সবাই এটা জানো যে স্কেলার রাশি প্রকাশ করার জন্য শুধু মান যথেষ্ট, যেমন ভর, সময়, ভর, তারপর ধরো তোমার বয়স, এগুলো হইলো দূরত্ব, এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশিটা হইলো গিয়া দিক, মানের পাশাপাশি দিকটা বলে দিতে হয়, যেমন সরণ, তারপর ত্বরণ, এরপর বল, ওজন, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। সো এখানে দেখো লেখা আছে দিক উল্লেখের বিষয়টি বিবেচনা করে জগতের সকল রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অদিক রাশি বা স্কেলার রাশি আর সদিক রাশি বা দিক রাশি বা ভেক্টর রাশি। সো কাকে বলে সবাই জানো, এটা আর বলতেছি না, এখানে উদাহরণটা একটু খেয়াল করবা। ওকে, নেক্সট টপিক হচ্ছে দূরত্ব ও সরণ। আগে বলছি দূরত্ব ও সরণের মধ্যে মেজর পার্থক্যটা হচ্ছে দূরত্ব স্কেলার রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। সো দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে দূরত্ব, আর সরণ হইল নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে ন্যূনতম যে দূরত্বটা, সেটাই হচ্ছে সরণ। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে সরণের মানই হলো দূরত্ব এবং নির্দিষ্ট দিকে দূরত্বটাই হলো সরণ। এই উদাহরণটা দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে বলছে এখানে, একটি মোটর কার পূর্ব দিকে 15 কিলোমিটার যাওয়ার পরে, যে সে এখান থেকে এদিকে 15 কিলোমিটার গেছে, খুবই ভালো। 15 কিলোমিটার যাওয়ার পর ইউ টার্নের মাধ্যমে সে আবার বিপরীত দিকে ফিরে 9 কিলোমিটার পর্যন্ত আসছে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত আর সরণ কত? সো মোট অতিক্রান্ত দূরত্বটা হলো গেছে 15 কিলোমিটার, আবার ফিরে আসছে 9 কিলোমিটার, তাহলে 15 যোগ 9, তাহলে আসছে 24 কিলোমিটার হচ্ছে দূরত্ব। আর সরণটা কী বলছি? সরণটা হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে ন্যূনতম দূরত্ব। সো এখানে আদি অবস্থান কোথায়? আদি অবস্থানটা এই যে গাড়িটা শুরু করছিল যেখানে, এইখানে। আর তার গতির শেষ অবস্থানটা হচ্ছে এই যে এখানে গাড়িটা দিছে, আবার এটা হচ্ছে তার শেষ অবস্থান। সো এইখান থেকে এখানে দূরত্ব কত? এখান থেকে এখানে দূরত্বটা হচ্ছে, এই টোটালটা হচ্ছে 15 কিলোমিটার,
আর এতটুকু হইল 9 কিলোমিটার। সো এইতটুকু হবে 15 বিয়োগ 9 অর্থাৎ 6 কিলোমিটার। একজন লোক এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট, এখানে এ থেকে বির দূরত্ব হচ্ছে 10 মিটার ধরো। ওকে, ভেরি গুড। সো এ থেকে বিতে যদি যায় সে, তাহলে তার দূরত্বটা হইল 10, আবার সরণটাও 10। কিন্তু যদি সে এ থেকে বিতে যাওয়ার পর আবার সে এতে চলে আসে, তাহলে তার দূরত্বটা হচ্ছে ডাবল, 10 যোগ 10 20 মিটার। আর সরণ কত? সরণটা হইল আদি অবস্থান এবং শেষ অবস্থান। সো সে এ থেকে গেছিল, আবার এতেই ফিরে আসছে। সো আদি অবস্থান এবং শেষ অবস্থান একই, সেম। সো তাহলে এখানে সরণটা হইল 0 মিটার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। আবার ধরো এরকম একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দেয় এমসিকিউতে, দিয়ে বলে যে এইটা হচ্ছে ধরো 3 কিলোমিটার, এটা 4 কিলোমিটার, আর এটা হলো অতিভুজের, এটা আমরা পিথাগোরাস থেকে বের করতে পারি, এটা হচ্ছে 5 কিলোমিটার। সো কোনো একটা লোক যদি এখানে এ পয়েন্ট ধরে নাও, এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা হচ্ছে সি পয়েন্ট, কেউ যদি এ থেকে বিতে আসে তারপর বি থেকে সিতে যায়, তাহলে তার দূরত্ব কত? তাহলে তার দূরত্ব হচ্ছে এখানে 3 মিটার এবং এইখানে আরও 4 মিটার, তাহলে তার দূরত্বটা হইল টোটাল 7 মিটার। খুবই ভালো। সরণ কত? তাহলে সরণটা হইল আদি অবস্থান এবং শেষ অবস্থানের দূরত্ব। তাহলে সে এইখান থেকে তাহলে সে এইখান থেকে গতি শুরু করেছিল, যাওয়া শুরু করেছিল, এবং তার শেষ বিন্দুটা হলো এখানে সি পয়েন্টে। তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্বটাই হলো আমার সরণ, এ থেকে সি বরাবর। সো এখানে হচ্ছে 5, তাহলে সরণ হচ্ছে 5 মিটার। সো এটা অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে আসে যে দেখাও যে সরণ সবসময় দূরত্বের চেয়ে কম থাকে, অথবা অনেক সময় সরণটা দূরত্বের সমান হতে পারে, কিন্তু সরণ কখনোই দূরত্বের চেয়ে বড় হতে পারে না। সো এইটা আবার কীভাবে প্রমাণ করতে পারি? দেখো, ধরো এ থেকে বিতে গেছে একটা বস্তু, এ থেকে বি। সো এখানে ধরো 5 মিটার। যদি এ থেকে বিতে যায় তাহলে এখানে তার দূরত্ব যা সরণতা। সো এই ক্ষেত্রে দূরত্ব এবং সরণ উভয় সমান। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম দূরত্ব এবং সরণ সমান হতে পারে। ভেরি গুড। আবার একটু আগে যে উদাহরণটা দেখেছিলাম, সমকোণী ত্রিভুজের যে উদাহরণটা দেখেছিলাম আমরা, বিষয়টা ছিল এরকম যে এখানে ছিল 3, এখানে ধরো 4 আছে, এখানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে তার এখানে দূরত্ব হচ্ছে 7 আর সরণটা হচ্ছে 5। তাহলে এই উদাহরণ থেকে বলতে পারবো যে সরণ দূরত্বের চেয়ে কম হয়, কিন্তু তুমি কখনোই দেখতে পারবে না যে সরণটা দূরত্বের চেয়ে বেশি হয়ে গেছে। সো এইভাবে একটু সুন্দরভাবে সাজিয়ে দিলে হতে পুরো মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা নেক্সট ক্লাসে ট্রাই করব বেগ এবং দ্রুতি এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য।